আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য লাইভ ক্লাস 2-তে। আমরা সর্বপ্রথম যে লাইভ ক্লাসটি নিয়েছিলাম, লাইভ ক্লাস 1, উক্ত লাইভ ক্লাসে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতায় আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি আজকের লাইভ ক্লাসটিও সম্পূর্ণ বেসিক ম্যাথ নির্ভর হবে। আমি সবসময় যে কথাটা বলে আসি সেটি হচ্ছে যে আমরা গণিতে তখনই ভালো করতে পারবো যখন গণিতের বেসিক শক্তিশালী করতে পারবো, এবং প্রতিটা গণিতের ব্যাপারে যে চিন্তন প্রক্রিয়াটাকে আমরা আমাদের মতো করে চিন্তা করতে পারবো। আমরা প্রত্যেকটা গণিতের যখন বেসিক করায়ত্ত করতে পারবো তখন সবচেয়ে বড় যে সুবিধা হবে যে গণিত যেদিক থেকেই দাঁড় করানো হোক না কেন, একটা দাগ ঠিক যেভাবেই তৈরি করা হোক না কেন, আপনি চিন্তা করতে পারবেন। আসলে আমি মনে করি গণিতে ভালো করার জন্য চিন্তা করার ক্ষমতা তৈরি করা এটা জরুরি। আর আমার বিশ্বাস বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীর এই চিন্তা করার এক অসাধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যে চিন্তা করতে পারি, আমরা যে ভালোভাবে ভাবতে পারি, এই যে একটি যোগ্যতা, এই যোগ্যতা সম্পর্কে আমরা নিজেরাই জানি না। আমি মনে করি এটি দুঃখজনক এবং আমাদের জন্য এক ধরনের লজ্জার কারণও হতে পারে। তো যাই হোক, আমি আশা করি যারা আমার প্রতিটি লাইভ ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার ক্ষেত্রে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, অবশ্যই অবশ্যই আপনার গণিতের বেসিক এটি অবশ্যই শক্তিশালী হবে। তো একটি বিষয় আমি শুরুতেই বলে রাখি যে লাইভ ক্লাসের ক্ষেত্রে যে আমি গত ক্লাসেও বলেছিলাম যে এটি ওয়ান ওয়ে হওয়ার কারণে হয়তো আমি আপনাদের রেসপন্সটা বোঝার সুযোগ পাচ্ছি না, এই কারণে ঠিক আমার মতো করে আমি লাইভ ক্লাসটি কন্টিনিউ করছি। তো তারপরেও লাইভ ক্লাস শেষে যদি মনে হয় যে আমার আলোচনার এই অ্যাঙ্গেলটি, এই প্রেক্ষাপটটি একটু ভিন্ন হলে অথবা এই বিষয়গুলিতে আমি আরও একটু বেশি যত্নবান হলে আপনার পক্ষে বোঝাটা সহজ হবে, সেটি নির্দ্বিধায় কমেন্টে জানিয়ে দেবেন। কারণ আমি মনে করি যে আমি কি পড়াবো এবং কিভাবে পড়াবো সেটি সম্পূর্ণভাবে নির্ধারিত হবে আপনি ঠিক কিভাবে বুঝবেন তার উপর দাঁড়িয়ে। কারণ আমি সবসময় বিশ্বাস করি আমি একটি অঙ্কের মেথড কিভাবে দাঁড় করাবো সেটা আমার চিন্তার চাইতে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আমার সামনে যে শিক্ষার্থী বসে আছেন তার চিন্তা করার ক্ষমতার লেভেল কতটুকু। তো যাই হোক, আজকে আমরা অতিরিক্ত কথা বলবো না। শুরুতেই আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে যে আমরা যে শুভ উদ্যোগটি নিয়ে যাত্রা শুরু করেছি, এই শুভ উদ্যোগের পাশে আপনাকে চাই। হ্যাঁ, আমি আবারও বলছি, ঠিক আপনাকেই চাচ্ছি যে আপনি আমাদের এই শুভ যাত্রায় আমাদের সহযাত্রী হিসেবে থাকবেন। আর নির্দ্বিধায় যদি ক্লাসটি ভালো লাগে, অর্থাৎ আমার লাইভ ক্লাসগুলি যদি মনে করেন আপনার জন্য বেশ পজিটিভ, তাহলে আমি বিশ্বাস করি ঠিক আপনার বন্ধু অথবা আপনার ছোট বোন অথবা আপনার ছোট ভাইয়ের জন্য এই লাইভ ক্লাসগুলি পজিটিভ। সঙ্গত কারণে আসুন একটা পজিটিভ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এই লাইভ ক্লাসগুলি আমাদের অবস্থান থেকে শেয়ার করি, এবং অনেকেই শেয়ার করছেন, তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে বিশেষ অনুরোধটি থাকবে, আপনি যেহেতু শেয়ার করছেন আপনার ওয়ালে, সেটি দেখা যাচ্ছে যে পাবলিক পাবলিক অবস্থায় যদি শেয়ার করেন সেটা ভালো, তাহলে অন্যরাও দেখার সুযোগ পাচ্ছে। এটি আমার রিকোয়েস্ট। তো সবচেয়ে বড় যে রিকোয়েস্টটা, আমার প্রতিটি লাইভ ক্লাস আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। তো যাই হোক, লাইভ ক্লাস শুরুর পূর্বে আমি অন্তত জাস্ট দেখা যাচ্ছে যে আমার গ্রুপে লাইভ ক্লাসটি একটু ওকে করে নিচ্ছি। আর আরেকটি বিষয় অনুরোধ হচ্ছে, যদি আপনার কাছে মনে হয় যে আমি কথা বলছি এই কোথাও বুঝতে সমস্যা হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে আমার সাউন্ড স্পষ্ট বোঝা যাচ্ছে না, এই বিষয়গুলি আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ একটু জাস্ট মিনিট, আমি আমার ল্যাপটপে আমার লাইভ ক্লাসটি একটু ওপেন করে নিচ্ছি যেন আপনাদের কিছু কমেন্টও দেখার সুযোগ পাই। ওকে,
আলহামদুলিল্লাহ অলরেডি দেখা যাচ্ছে যে আপনারা মুহূর্তে অনেকেই জয়েন করে ফেলেছেন, এটি অবশ্যই একটি সুসংবাদ। এবং আমি মনে করি এখান থেকে যে শক্তিটা আমি পাবো সেটি হচ্ছে যে আপনারা প্রত্যেকেই গণিত শিখতে চাচ্ছেন এবং গণিতের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি করতে চাচ্ছেন। ওকে, আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে গণিত নিয়ে কথা বলতে চাই। আজ গত ক্লাসে আমরা ভূমিকাতে বেশ সময় নিয়েছিলাম, আজকে সরাসরি গণিতের আলোচনায় প্রবেশ করব। ওকে, আমি এর পূর্ব বেশ কয়েকবার আপনাদের রিকোয়েস্ট করেছিলাম যে এই লেকচার শিটটি সঙ্গে রাখার জন্য, যেহেতু এই লেকচার শিটটির উপর 3 থেকে 4টি ক্লাস ধারাবাহিক লাইভ ক্লাস হবে। আমার বিশ্বাস অনেকেই সেটি সঙ্গে রেখেছেন, আর যদি এখনো আপনি সেটি সঙ্গে না রেখে থাকেন, আশা করি আজকের লাইভ ক্লাসের পর আপনি আমার গ্রুপ থেকে অ্যানাউন্সমেন্ট থেকে একটি পিডিএফ রয়েছে, সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। ওকে, আজকের লেকচার শিট অনুসারে আমাদের যে প্রথম যে টপিক সেটি হচ্ছে, আমি একটি শিরোনাম দিয়েছি যে যত তত জাতীয় যে সমস্যাগুলি আমাদের নাম্বার সিস্টেমে আছে সেগুলি নিয়ে আমরা শুরুতেই কথা বলতে চাচ্ছি। তার আগে আমি ছোট্ট একটা বিষয় আপনাদের শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমি যদি বলি এটি 10, পাশাপাশি দেখা যাচ্ছে এটি হচ্ছে 20। লক্ষ্য করুন, আমি যদি এবার এই 10 এবং 20 কে অ্যাভারেজ করি, অর্থাৎ গড় করি, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? অ্যাভারেজ করার নিয়মটা হচ্ছে, আমি যদি দুটো রাশি যোগ করি 20 যোগ 10 এবং 2 দ্বারা যদি ভাগ করি তাহলে সেটি অ্যাভারেজ হচ্ছে, অর্থাৎ 30 ভাগ 2 15। অর্থাৎ আমার এই দুটি সংখ্যার অ্যাভারেজ হচ্ছে আমার 15। ওকে, আমি ঠিক এই জায়গাটায় 15 সংখ্যাটি লিখতে চাচ্ছি। ওকে, আমি লিখে ফেলেছি। এবার একটু বোঝার চেষ্টা করেন, আমরা এখানে যে 15টি পেলাম সেটি মূলত হচ্ছে 20 এবং 10-এর গড়। আমি একটু সাইডে লিখে রাখতেছি যে এটি হচ্ছে আমাদের মূলত এই দুটো জিনিসের গড়। ওকে, এখন একটু লক্ষ্য করে দেখুন যে এই যে 10 এবং 15-র মাঝে যদি আমি ক্ষুদ্র একটা পার্থক্য তৈরি করি, সেটি হচ্ছে 10 থেকে 15 যদি চলে যায় থাকে 5, 20 থেকে 15 যদি চলে যায় তাহলে থাকে কত? 5। অর্থাৎ এখানে একটা বেসিক আইডিয়া, সেটি হচ্ছে আমরা যদি এই ধরনের যে এই জায়গাটায় আমরা যদি এভাবে দেখি যে 10 এবং 20-এর গড়টা হচ্ছে কত? 15। এবং এই দুটি সংখ্যার যতটুকু বড় 10 থেকে, একটু খেয়াল করে দেখেন, 10 থেকে যতটুকু বড় ঠিক 20 থেকে ততটুকুই কিন্তু আমার 15 সংখ্যাটা কি ছোট। তার মানে আমি আবারও রিপিট করছি যে 15 সংখ্যাটি এমন একটা পজিশনে রয়েছে যে পজিশনে আমি বলতে পারি এই সংখ্যাটি 10 থেকে যতটুকু বড়, অর্থাৎ এখানে আমার কত বড় হচ্ছে? 5 বড় হচ্ছে। ঠিক 20 থেকে ততটুকুই ছোট, অর্থাৎ আমার কত ছোট হচ্ছে? 5 ছোট হচ্ছে। অর্থাৎ এটি একটি বেসিক। এখন এখানে আমরা এই বেসিকটাকে দেখা যাচ্ছে অবলম্বন করে আমরা একটি গণিত দাঁড় করাতে পারি। কিভাবে? আমি এই 15 সংখ্যাটি আপনার কাছে জানতে চাইতে পারি ঠিক এভাবে, যদি আমি বলি যে একটি সংখ্যা, বোঝার চেষ্টা করুন, একটি সংখ্যা 10 হতে যত বড়, লক্ষ্য করুন, একইভাবে 20 থেকে তত ছোট। আমি এবার জানতে চাচ্ছি যে ওই সংখ্যাটি সত্যিকার অর্থে কত, সংখ্যাটি কত। অর্থাৎ আমরা অলরেডি একটি প্রশ্ন দাঁড় করিয়ে ফেলেছি। প্রশ্নটি হচ্ছে, একটি সংখ্যা আমার জানা নেই যে যে কোনো একটি সংখ্যা সেটি 10 থেকে যতটুকু বড় হবে ঠিক 20 থেকে ঠিক ততটুকু ছোট হবে। এখন দেখুন এই সংখ্যাটিকে কিন্তু আমরা যদি এই গ্রাফটা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই সংখ্যাটা হচ্ছে 15। এই সংখ্যাটা হচ্ছে কি? 15। যে 15 সংখ্যাটা 10 থেকে যতটুকু বড় 5 বড়, 20 থেকে ততটুকু ছোট, তার মানে 5 ছোট। তার মানে এই কথার মানেটা আমরা বুঝতে পারছি যে এই 15 যদি ওই সংখ্যাটা হয় তাহলে এই কথার সাথে মিলে যাচ্ছে। একটি সংখ্যা দেখছেন 15 যেটি 10 হতে 5 বড়, 20 থেকে 5 ছোট। ওকে,
এখন এই জায়গাটায় আমরা কিভাবে আইডিয়াটা মানে ইন দ্য এক্সাম হলের জন্য দেখা যাচ্ছে আমরা নিব, সেটি হচ্ছে একটু খেয়াল করে দেখেন। এখানে এই যে একটি সংখ্যা 10 হতে যত বড় 20 থেকে তত ছোট, এই জায়গায় আমরা যে কাজটা করব সেটি হচ্ছে একটু খেয়াল করে দেখেন। এই ধরনের অঙ্ক আসার মানেই হচ্ছে আমার কাছে এই দুটি সংখ্যার গড় চাওয়া হচ্ছে। বিষয়টা দেখুন, কিছু কিছু আইডিয়া যদি শুরুতেই শর্ট করে নেওয়া যায় তাহলে পরবর্তীতে এটি আপনার জন্য চিন্তা করতে মানে ওই অঙ্কটা নিয়ে আর ভাবতে হবে না। সেটি কি, যে এই জাতীয় অঙ্ক যদি আসে যে একটি যেমন যত এবং তত, যত এবং তত, এই আইডিয়াতে যদি কোনো অঙ্ক আসে তাহলে আপনি ধরে নিতে পারেন এটি একটি অ্যাভারেজ আইডিয়া নিয়ে অঙ্কটা আসছে। ওকে, তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি তখন এই যে যত এবং তত থাকলে আমরা এই সংখ্যা দুটোর গড় নেব। তাহলে গড় কত হচ্ছে 10 আর 20 হচ্ছে 30, 30 এর অর্ধেক হচ্ছে আমার 15, অর্থাৎ তাহলে সংখ্যাটি হচ্ছে আমার কত 15। এভাবে আমরা যদি আরো কিছু অঙ্ক দেখি তাহলে বিষয়টা হচ্ছে এরকম। ওকে, একটু লক্ষ্য করে, যেমন আমরা শীট 11 নম্বর প্রবলেমটা যদি দেখি শীটে, সেখানে দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে 650 হতে যত বড় 820 থেকে তত ছোট। তার মানে আমাদের কাছে এখানে এভারেজ চাওয়া হচ্ছে। তাহলে এভারেজটা আমরা কিভাবে বের করব? আমরা 650 এবং 820 যোগ করব। যোগ করে আমরা যদি গড় করে নিই তাহলে আমরা দেখা যাচ্ছে এই মাঝখানের সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে যোগ করব? দেখুন, যোগ করার ক্ষেত্রে আমাদের একটা ট্রিক্স ফলো করা উচিত, যে অনেক সময় আমরা আক্ষরিক করতে যোগ করি। কিভাবে যোগ করি? 0 0 হচ্ছে 0, 8 5 হচ্ছে 7, 8 আর 6 হচ্ছে আমাদের 14। এভাবে আমরা অনেক সময় যোগ করে দেখা যাচ্ছে যে আমি যদি এটা কাটাকাটি করি তাহলে কিভাবে কাটাকাটি করব, যে এখানে 14 ভিতর যাচ্ছে কত 7 বার, 7 দুগুণে 14, এবার 7 কেটে আনলাম, 7 এর ভিতর 2 যাচ্ছে কত 3 দুগুণে 6, তাহলে এখানে থাকলো কত 1, 5 দুগুণে 10। অর্থাৎ এভাবে আমরা প্রথাগত নিয়মে অনেক সময় এভাবে এভারেজ করি। তাহলে এভারেজটা কিভাবে হলো আমি অঙ্কটার ক্ষেত্রে আবারও বলছি, যে যত তত যদি থাকে তাহলে আমাদের মূলত এটি এভারেজ আইডিয়া, অর্থাৎ একটা গড় আইডিয়া। সো আমরা এখানে যে কাজটা করতে পারি যে এই দুটো সংখ্যা আমরা এভাবে কি করে নেব, গড় করে নেব। তাহলে আমরা কত পেলাম 735। তার মানে এখানে উত্তরটা হচ্ছে ওই সংখ্যাটা হচ্ছে মূলত 735। এখন আমরা যদি এই গণনার ক্ষেত্রে যদি এভাবে চিন্তাটা অ্যাপ্লাই করি যে আমি ঠিক এতক্ষণ যেভাবে করলাম, তাহলে কিন্তু আপনার পরীক্ষার হলে সময় নষ্ট হবে। অর্থাৎ আপনাকে এভাবে বিষয়টা চিন্তা করার চাইতে সরাসরি চিন্তা করার এক ধরনের ক্ষমতা থাকতে হবে। বিষয়টা কেমন একটু লক্ষ্য করে দেখেন। আমার এখানে 650 আছে, 820 আছে, তার মানে 600 আর 800 হচ্ছে 1400, আর 50 আর 20 হচ্ছে 70। তার মানে এটাও আপনি মুখোমুখি করবেন, অর্থাৎ 1470 হচ্ছে এই দুটোর যোগফল, যেহেতু আপনার দুটো যোগফল লাগবে। আর এবার আপনি যখন গড় অর্থাৎ 2 দ্বারা ভাগ করবেন তখন বিষয়টা এভাবে 2 দ্বারা ভাগ করার দরকার নেই। আপনি কি করবেন, আপনি এর অর্ধেক করতে হবে, এই তো বিষয়টা। এর জন্য আপনি কি করবেন, 1400 এর অর্ধেক হচ্ছে আমার কত 700, আর 70 এর অর্ধেক হচ্ছে 35, তার মানে হচ্ছে আমার 735। বেশ, আমরা উত্তর পেয়ে গেলাম। অর্থাৎ আপনাকে সবসময় ক্যালকুলেশনে ফাস্ট হতে হবে। ক্যালকুলেশনে যদি আপনি ফাস্ট না হন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষার হলে আপনার সময় নষ্ট হবে। অর্থাৎ তাহলে আমরা বিষয়টা কিভাবে দেখলাম, বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এখানে 600 আর 800 কত 1400, আর 50 আর 20 হচ্ছে কত 70, তাহলে 1470। 1470 অর্ধেক হচ্ছে 1400, প্রথমত 1400 এর অর্ধেক বের করব, 1400 এর অর্ধেক হচ্ছে 700, আর 70 এর অর্ধেক হচ্ছে 35, তার মানে আমাদের উত্তর হচ্ছে 735। এই হচ্ছে আমাদের ওই একটি সংখ্যা। এবার আমি আরো একটি অঙ্ক দেখব, একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে আমরা যদি দেখেন ঠিক 12 নম্বর অঙ্কটা, আপনি যদি শীটে 12 নম্বর অঙ্কটা দেখেন যে 553, তারপরে হচ্ছে 651। এখন এই অঙ্কটা যদি আমরা করতে চাই আমরা স্বাভাবিক নিয়মেও করতে পারি। 553 যোগ, যেহেতু এটা এভারেজ আইডিয়া তার মানে দুটো যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমাদের হবে কত 3, এখানে 4, তাহলে 5 5 10, 10 এর 0, 6 5 হচ্ছে 11, আর 1 হচ্ছে কত 12। এভাবে আপনি হিসাব করতে পারেন
যে 12 ভিতর 2 দিয়ে ভাগ করলে 6 আর শূন্য কেটে আনলাম কিন্তু ভাগ যাচ্ছে না, তার মানে কি শূন্য আর 2 আবার 4 কেটে আনলাম, 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 এর ভিতর যাচ্ছে 2, তার মানে হচ্ছে আমাদের 602। কিন্তু আমরা এভাবে চিন্তাটা করব না, আমরা চিন্তাটা কিভাবে করব, খুব সহজভাবে চিন্তা করব। সেটা হচ্ছে এখানে 500 আর 553 আর এখানে হচ্ছে 651। তাহলে এখানে প্রথমত 500 আর 600 আমরা আলাদাভাবে চিন্তা করব, সেটা হচ্ছে কত, 1100। আর এখানে দেখা যাচ্ছে যে 53 মানে 53 আর 51 হচ্ছে আমার 100 কত 4, অর্থাৎ 50 50 100 আর 3 আর 1 4, 104। তার মানে আমার হচ্ছে 1204। তাহলে 1204 এর অর্ধেক ভিতর আমি 1200 এর অর্ধেক আগে নিব, 1200 এর অর্ধেক হচ্ছে 600 আর 4 এর অর্ধেক হচ্ছে 2, তার মানে আমার উত্তর হচ্ছে 602। অর্থাৎ এভাবে পরীক্ষার হলে খুব দ্রুত ক্যালকুলেট করার একটা মানে বিষয়টা মাথায় রাখতে হবে। এবার আমি যদি ঠিক তার এই অঙ্কটাকে দেখা যায় ডিটেইলস করতে চাই, তাহলে আমি এই অঙ্কটা কিভাবে ডিটেইলস করব, চলুন আমরা এই বিষয়টা একটু দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে আমরা ঠিক প্রথম অঙ্কটা থেকে একটু চিন্তা করি। আমরা এখানে বলেছিলাম, এটি বলেছিলাম 10, এটি বলেছিলাম আমরা কত 20। তাহলে এটি যদি 10 হয়, এটি হচ্ছে 20, এই অঙ্কটা আমরা কিভাবে ডিটেইলস দাঁড় করাবো। ওকে, চলুন আমরা এই অঙ্কটা একটু ডিটেইলস বোঝার চেষ্টা করি। যদি আপনার বিস্তারিত করতে হয়, তাহলে বিস্তারিত করার জন্য আপনাকে প্রথমত যে কাজ করতে হবে, একটি সংখ্যা অর্থাৎ এটি আপনার এই অঙ্কের জন্য একটা অজানা রাশি, এটাকে আপনাকে ধরে নিতে হবে। তাহলে আমি শুরুতেই সংখ্যাটিকে ধরে নেব। আমি ধরে নিলাম যে মনে করি সংখ্যাটি হচ্ছে আমার x। ওকে, আমি সংখ্যাটি ধরে নিলাম। এবার আমাকে কি করতে হবে, আমি এর পূর্বে বলেছি যে আপনি যখন গণিতের ক্ষেত্রে কোনো সংখ্যা ধরে নেবেন, আপনার কাজ হচ্ছে যে তখন আর নিচ থেকে কোনো চিন্তা করবেন না, গণিতের দাগে যা বলছে আপনি ঠিক সেই কাজটা করবেন। আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে যে এই দাগ অনুসারে আপনি যে শর্তটা আসবে এই শর্তটা প্রশ্ন মতে লিখবেন। আরেকটি বিষয় আমি বলছি, যখনই কোনো সংখ্যা ধরে নেবেন অথবা এক বা একাধিক সংখ্যা ধরে নেবেন, তখন আপনার একটা টার্গেট থাকা উচিত, গোল থাকা উচিত, সেটা হচ্ছে কিভাবে একে শর্ত মতে দাঁড় করানো যায়। তাহলে আপনি যে সংখ্যাটিকে ধরে নিয়েছেন এই সংখ্যাটিকে আপনি দেখা যাচ্ছে যে খুব সহজে বের করতে পারবেন। তাহলে আমি ধরে নিলাম মনে করি সংখ্যাটি x। এবার আমাকে কি করতে হবে, আমাকে যে কাজটা করতে হবে, এই সংখ্যাটা 10 হতে যতটুকু বড় হবে, তার মানে 10 থেকে যতটুকু বড় হবে এটা আমি বিয়োগ করব। যে আমি সংখ্যাটা x ধরলাম, মানে এই একটি সংখ্যা 10 হচ্ছে যত বড়, তার মানে কি এই সংখ্যাটা বড়, x বড়, এখান থেকে যদি 10 বিয়োগ দেই তাহলে আমি পাবো কতটুকু বড়। এটার সমান হবে যে 20 থেকে ততটুকু ছোট, তার মানে কি 20 থেকে যদি ওই সংখ্যাটিকে বাদ দেই, অর্থাৎ যে সংখ্যাটা ধরে নিয়েছি, তাহলে আমি পাবো এটা কতটুকু ছোট। তার মানে যতটুকু বড় ততটুকু ছোট। এটাকে আমরা শর্তমতে বা প্রশ্নমতে বলতে পারি, শর্তমতে বা প্রশ্নমতে বলতে পারি। এবার আপনি ডিটেইলস করে ফেলেন যে এই পাশে একটা x আর একটা x আসলে কি আমাদের এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হবে, এই পাশে 20 আছে, এই পাশে গিয়ে প্লাস হবে 10। তার মানে বিষয়টা হচ্ছে 2x = 30। এবার যদি সুতরাং আমি 2 দিয়ে যদি একে কাটি তাহলে কত 15, তাহলে x = হচ্ছে 15, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কত 15। অর্থাৎ এভাবে আমরা এটা ডিটেইলস দাঁড় করাতে পারি। তবে এই বিষয়টা নিয়ে আমি আরেকটু বলছি, সেটা হচ্ছে আপনি একটা ট্রিক্সও অবলম্বন করতে পারেন। সেটা হচ্ছে এরকম যে একটি সংখ্যা 10 হতে যত বড়, এই যতর পরিবর্তে একটা x লিখে নেন, তারপর আপনি ততর পরিবর্তে আরেকটা x লিখে নেন। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে যে সংখ্যাটা 10 হচ্ছে x, এখানে 10 এর সাথে কি x হচ্ছে বড়, তার মানে কি x থেকে 10 বিয়োগ করবে, অর্থাৎ আমরা সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। তাহলে যে রেজাল্টটা দাঁড়াবে সেটা এই x আর 20 এর ভিতর x হচ্ছে ছোট, 20 হচ্ছে বড়, অর্থাৎ 20 থেকে আপনি x বিয়োগ করলে ঠিক তার সমান হবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের কি শর্ত মতে। এভাবে আমরা ঠিক অঙ্কটা করব, 1 = 15 পাবো। এই হচ্ছে আমাদের ডিটেইলস অঙ্ক। তাহলে আমরা দেখা যাচ্ছে যে যত টাইপের যত অঙ্ক আসবে সবগুলি আমরা এভাবে চিন্তা করতে পারি। তো যাই হোক, আমি ফাইনালি যে কথাটা বলতে চাচ্ছি যে যত টাইপের যত অঙ্ক পাবেন, যত টাইপের যত অঙ্ক পাবেন, এটি মূলত হচ্ছে বিশেষ করে একটি সংখ্যা থেকে যত বড় আবার একটি সংখ্যা থেকে মানে তত ছোট, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যদি সংখ্যাটি চাওয়া হয় তাহলে এটি হচ্ছে একটি এভারেজ আইডিয়া।
এভারেজ আইডিয়া মানে রাশিগুলোর কি সমষ্টি, তার মানে দুটো সংখ্যা দেওয়া থাকবে, এই দুটো সংখ্যাকে আপনি কি করে নেবেন, যোগ করে নেবেন, যোগ করে আপনি গড় বের করে নেবেন, ব্যাস আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা পরবর্তী ধাপে যাব। আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা এখানে যে অঙ্কগুলি আছে সেগুলি একটু করে নেবেন। তবে আমি আবারও বলছি যে আসলে এখানে অঙ্কটা জটিল না, বিষয়টা হচ্ছে যে আপনি কত দ্রুত এখানে ক্যালকুলেট করতে পারেন সেটি অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটি হচ্ছে ক্রমিক সংখ্যার যোগফল। ক্রমিক সংখ্যার যোগফল জাতীয় যদি কোনো অঙ্ক আসে তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব, অর্থাৎ আমরা এই আইডিয়া থেকে কিছু অঙ্ক করব। এখন ক্রমিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে একটু খেয়াল করেন, আমাদের ক্রমিক সংখ্যা কি, ক্রমিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, এরা হচ্ছে ক্রমিক সংখ্যা। এখন ক্রমিক সংখ্যা আমরা জানি যে একটা থেকে আরেকটা পার্থক্য কত, 1। অর্থাৎ আমার যদি একটি ক্রমিক সংখ্যাকে x ধরে নিই তাহলে ঠিক তারপরের ক্রমিক সংখ্যাটা হচ্ছে কি x প্লাস 1, তারপরের ক্রমিক সংখ্যাটা আরো 1 বেড়ে যাবে, তার মানে x ছিল এখন হবে কত 2, তারপর একইভাবে তারপরেরটা আরো 1 বেড়ে যাবে x প্লাস 3। অর্থাৎ এটি হচ্ছে আমার ক্রমিক সংখ্যা। আমি যদি মান বসাই তাহলে আইডিয়াটা চলে আসবে, x সমান যদি 1 ধরি তাহলে পরেরটা হবে 1 প্লাস 1, তার মানে 2, তার মানে 1 এর পর 2 পেলাম। এবার যদি x এর মান 1 ধরি 2 যোগ করে পেলাম কত 3, তারপর একই ভাবে আমার কত হচ্ছে 4, তার মানে কি আমরা 1 2 3 4, অর্থাৎ আমরা যদি এখানে x এর মানটা বসিয়ে দিই তাহলে এখানে ক্রমিক সংখ্যাগুলি আমরা পেয়ে যাব। অর্থাৎ ক্রমিক সংখ্যা হচ্ছে এই মূলত এটি খুবই ইজি আইডিয়া, আপনারা সবাই জানেন। তবে এখানে এই জাতীয় অঙ্কে যে বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের পরীক্ষার হলে একটা কনফিউশন তৈরি হয়, এই কনফিউশনটা আমার মনে হয় এই কনফিউশনটি নিয়ে আমাদের একটু কথা বলা উচিত। সেটি হচ্ছে একটু লক্ষ্য করে দেখুন যে আমাদের অনেক সময় ক্রমিক সংখ্যা, দুটি ক্রমিক সংখ্যা যদি বলে, দেখুন দুটি ক্রমিক সংখ্যা যদি বলে তখন আমরা এটা সমান কি বুঝবো, আবার দুটি সংখ্যা যদি বলে তখন আমরা এটা সমান কি বুঝবো, এই বিষয়টা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এখন দুটি ক্রমিক সংখ্যা যদি বলে তার মানে একটা সংখ্যা যদি x হয় পরের সংখ্যাটা ওই x এর উপর দাঁড়িয়ে x প্লাস 1, এটি হচ্ছে আমার দুটি ক্রমিক সংখ্যা যদি বলে, ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। আর যদি দুটি সংখ্যা বলে তাহলে এই দুটি ভিন্ন ভিন্ন দুটি সংখ্যা হবে, তার মানে একটি যদি x হয় তাহলে আরেকটি কি হবে, y হবে। দেখুন ধরে নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে ডিটেইলস অঙ্কে আমাদের এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, দুটি ক্রমিক সংখ্যা যদি বলে তাহলে একটি x পরেরটি কি x প্লাস 1, আর যদি দুটি সংখ্যা বলে তাহলে একটি x অপরটি কি y। অর্থাৎ দুটি সংখ্যার ক্ষেত্রে আমরা এভাবে ভিন্ন ভিন্ন দুটি ধরবো, আর দুটি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমরা প্রথমটা x ধরলে তারপরেরটা আমরা x প্লাস 1 ধরবো। এটি একটি কনফিউশন লেভেল, অনেকে দেখা যাচ্ছে এই জায়গায় ভুল করে থাকেন। আর আরেকটি বিষয় হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের আরো একটি আইডিয়া মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে ধরুন একটি সংখ্যা x তাহলে আরেকটি সংখ্যা x প্লাস 1, আপনি যদি বলেন যে এটা প্রথম সংখ্যা সমান সমান x, আবার যদি বলেন দ্বিতীয় সংখ্যা সমান সমান x প্লাস 1, আমি মনে করি এটি ভুল কোনো আইডিয়া না, ঠিক আছে, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন তো ক্রমিক সংখ্যার আইডিয়াটা মানে কি, আগেরটা চেয়ে পরেরটা হচ্ছে বড়। আমি আবারও বলছি, আগের সংখ্যাটির চেয়ে পরের সংখ্যাটি কি বড়, এই কারণে আপনি যদিও গণিতে সরাসরি বলা থাকবে না কিন্তু আপনাকে এভাবে লিখতে হবে যে ছোট সংখ্যাটি সমান x, ছোট সংখ্যাটি সমান কি x, তাহলে তার পরেরটা যেহেতু ক্রমিক সংখ্যা মানে আগেরটা চেয়ে পরেরটা বড়, তার মানে তার পরেরটা লিখবেন বড় সংখ্যাটি সমান সমান x প্লাস 1। অর্থাৎ আমি বলছি যে আমরা কেন ছোট অথবা বড় কথাটা লিখবো গণিতে বলা না থাকা সত্ত্বেও, এটার অন্যতম কারণ হচ্ছে যে যেহেতু ক্রমিক সংখ্যা আইডিয়া মানেই হচ্ছে একটা ছোট আর একটা বড়, সো আমরা ছোটটা লিখবো ছোট সংখ্যাটি, বড়টা তারপরেরটা লিখবো আমরা বড় সংখ্যা হিসেবে। এটি হচ্ছে আমাদের কনফিউশন লেভেলটা। এবার একটু লক্ষ্য করে যে আমরা যখন এই জাতীয় অঙ্ক আসবে, আমি তার আগে একটু বলে নিচ্ছি যে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল আমরা যদি এখানে কিছু আইডিয়া একটু দাঁড় করাই, সেটি হচ্ছে যেমন আমি যদি 1 2 3 লিখি তাহলে এর যোগফল হচ্ছে কত 6, আবার দেখা যাচ্ছে 2 3 4 এর যোগফল হচ্ছে আমার কত 9, তাই না? আবার একই ভাবে যদি আমি দেখা যাচ্ছে এখানে তিনটা না নিয়ে আমি পাঁচটাও নিতে পারি, যেমন 1 2 3 4 5, তাহলে এটার যোগফল আমার কত হচ্ছে যে এখানে 10 কত 15। একটু লক্ষ্য করে তাহলে আমাদের এভাবে যদি
তিনটা ক্রমিক সংখ্যার যোগফল থাকে, অথবা পাঁচটা ক্রমিক সংখ্যার যোগফল থাকে, অথবা দেখা যাচ্ছে 7টা ক্রমিক সংখ্যার যোগফল থাকে, তখন আমরা অঙ্কটা কিভাবে করব? এটা প্রথমত হচ্ছে, আমি যদি দেখা যাচ্ছে 9 কে নিই, আমি যদি বলি এখানে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল, আমাদের তো অঙ্কে এই আগের অংশটুকু দেওয়া থাকবে না, অর্থাৎ তিনটা ক্রমিক সংখ্যা দেওয়া থাকবে না, কিন্তু আমরা মনে করি যে আমাকে এখানে বলা থাকবে কি তিনটি ক্রমিক সংখ্যার যোগফল। ওকে, একটু লক্ষ্য করে এভাবে বলা থাকবে যে তিনটি ক্রমিক সংখ্যার কি যোগফল। যোগফল হচ্ছে কত? 9। আমি যদি এই আইডিয়াটা নিয়ে কাজ করি, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 9। এখন আমি জানতে চাইতে পারি যে সংখ্যা তিনটি কি কি। সংখ্যা তিনটি কি কি, অর্থাৎ এই জাতীয় অঙ্ক যদি আসে তাহলে আপনি কিভাবে দাঁড় করাবেন? প্রথমত হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল নয়, সংখ্যা তিনটি কি কি। আমাদের প্রথমত ওই তিনটি সংখ্যা বের করাটাই হচ্ছে আমাদের কাজ। এই কারণে আমরা যে কাজটা করতে পারি, আমি এই আইডিয়াটা নিয়ে আবার একটু কাজ করতেছি। 3, 4 এর যোগফল হচ্ছে 9, অর্থাৎ আমরা যদি ঠিক এই মধ্য সংখ্যাটা বের করে নিতে পারি, কি করতে পারি? এই মধ্য সংখ্যাটা যদি বের করে নিতে পারি, তাহলে আমি দুপাশে দুটি সংখ্যা বের করে নিতে পারবো। 3 এর আগে 2, আবার 3 এর পরে 4। এখন এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, সেটি হচ্ছে যখন তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 9 বলা হচ্ছে, সেটি হচ্ছে এটা, এবং এটিও একটি অ্যাভারেজ আইডিয়া। এখানে যদি আমি 3 দ্বারা ভাগ করি, তাহলে ঠিক মাঝখানে এখানে আমার রেজাল্টটা হচ্ছে কত? 3। দেখুন এই তিনটা কোনটা? এই যে তিনটার ঠিক মাঝখানের সংখ্যাটা 3। তার মানে যখন আমার তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 9 বলা হচ্ছে, আমি এই 3 দ্বারা 9 কে ভাগ করছি, তখন যাকে পাচ্ছি তাকে মূলত ঠিক মাঝখানের সংখ্যাটা আমি পাচ্ছি। এখন এই মাঝখানের সংখ্যাটা যদি আমি পেয়ে যাই, তাহলে আমার তিনটা ক্রমিক, এর ভিতর আমি একটা পেয়ে গেছি। তাহলে আমি এর পূর্বে একটা সংখ্যা নিব 2, তারপরের একটা সংখ্যা নিব কত? 4। তাহলে আমার এই তিনটি ক্রমিক সংখ্যা আমি পেয়ে যাচ্ছি যে সংখ্যা তিনটি কি কি। এখন যদি আমাকে প্রশ্নে জানতে চাওয়া হয় যে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তমটা চাওয়া হলো, তাহলে উত্তর হচ্ছে কত? 4। আমার প্রশ্নে চাওয়া হলো যে ক্ষুদ্রতম সংখ্যাটা কত, তার মানে উত্তর হচ্ছে কত? আমার 2। এভাবে আপনি যদি একের পর এক অঙ্কগুলি দেখেন, যেমন আমি যদি বলি 1, 2, 3, 4, 5, যেহেতু এটা বলা থাকবে না, কিন্তু ধরেন এর যোগফল 15 বলা আছে, আপনার বলা থাকবে কি? এভাবে বলা থাকবে যে 5টি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 15। আমাদের এইটুকু বলা থাকবে না। তাহলে আমরা কি করব? যখন এটাকে এভারেজ করে নেব, 15 কে কয়টার যোগফল? 5টার। আমি যখন 5 দ্বারা ভাগ করব, তাহলে এই 5 দ্বারা ভাগ করলে আমি পাচ্ছি কত? 3। এই 3টা আসলে কি? এই মাঝখানের সংখ্যাটি। তার মানে কি? 5টা সংখ্যার ঠিক মাঝখানে যে সংখ্যাটা, সেটি হচ্ছে 3। তার মানে একে বলা হয় মধ্য সংখ্যা। এটা হচ্ছে আমাদের কি? মধ্য সংখ্যা। আর মধ্য সংখ্যাটা যদি আমরা পেয়ে যাই, আমাদের লাভ হচ্ছে যে মাঝখানেরটা পেয়ে গেলাম, আর থাকলো দুটি 4টি। তাহলে দুটো এই পাশে দিব, এই পাশে 3 এর পর 4, আরেকটা হচ্ছে 5, আর এই পাশে 2, তার আগে আরেকটা হচ্ছে কত? 1। এই হচ্ছে আমার 5টা সংখ্যা। এবার যদি আমার প্রশ্নে জানতে চাওয়া হয় যে, এভাবে যদি জানতে চাওয়া হয় যে ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত, ক্ষুদ্রতম সংখ্যা দুটির কি আমার যোগফল কত, এভাবে যদি আমার জানতে চাওয়া হয়, তাহলে আমি এই দুটো যোগ করব, যে 1 আর 2 এর যোগফল হচ্ছে 3। এবার যদি যোগফল না আছে, আমার কাছে জানতে চাওয়া হয় ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত, তাহলে আমরা এই দুটো গুণ করব, 2 কে 2, তার মানে আমাদের গুণফল হচ্ছে 2। একই ভাবে দেখা যাচ্ছে আমার যদি বলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল কত, তাহলে ক্ষুদ্রতম হচ্ছে 1 আর বৃহত্তম হচ্ছে 5, তার মানে কত? 6। এবার যদি গুণফল বলে, তাহলে 5 কে 5। অর্থাৎ এভাবে আমরা অঙ্কগুলি দাঁড় করাতে পারবো। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা দরকার, সেটি হচ্ছে যে বিষয়টা আমাকে চিন্তা করতে হবে, সেটি হচ্ছে যে আমাকে যখনই তিনটি ক্রমিক সংখ্যার যোগফল বলা থাকবে, তখনই আমাকে ওই সংখ্যা তিনটি বের করে নিতে হবে। যখনই 5টা ক্রমিক সংখ্যার কথা বলা থাকবে, তখন আমাকে ওই সংখ্যা 5টি বের করে নিতে হবে। 7টার কথা বলা থাকলে 7টার দেখা যাচ্ছে যে আমরা ওই ক্রমিক সংখ্যাটা বের করে নেব। আর সংখ্যাগুলি যদি বের হয়ে যায়, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল চাইলো, নাকি ভাগফল চাইলো, না বিয়োগফল চাইলো, ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার বিয়োগফল, ভাগফল, এগুলি সবই আমরা বের করতে পারবো। তার মানে এই ধরনের অঙ্ক যদি থাকে, আমাদের প্রথম টার্গেটে হবে কি? সংখ্যাগুলি বের করে নেওয়া। এখন এই জায়গায় আরেকটি বিষয় আমি বলছি, সেটি হচ্ছে
যদি অঙ্কগুলি এরকম থাকে, সেটি হচ্ছে যে ধরেন আমার যদি দেখা যাচ্ছে 2, 4, 5, তার আগে একটু শীট থেকে আমরা দু একটা অঙ্ক একটু দেখে নেব। যেমন এখানে 15 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করেন। 15 নম্বর অঙ্কটাতে এখানে বলা হচ্ছে যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? তাহলে কয়টা সংখ্যার? 3টা। তাহলে আমরা কি করব? 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে আবার কত হবে? 41। এবার আমাদের তাহলে এটা মধ্য সংখ্যা, এর আগে হচ্ছে 40, এর পরে হচ্ছে কত? 42। এবার বলছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? তার মানে এই দুটোর গুণফল আমাকে বের করতে হচ্ছে। তার মানে 40 আর 41। তাহলে 40 41 এর গুণফল আপনি কিভাবে বের করবেন? এখানে 40 আছে 41টা, তাহলে প্রথম 40টা 40 নিলে 40 এ 40 এ আমার হচ্ছে 1600, আরো একটা 40 রয়েছে, তার মানে আমার কত হবে? 1640। অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। আমি আবারও বলছি, গুণফলের ক্ষেত্রে আমি এভাবে চিন্তা করতে পারি যে 40 × 41, এভাবে এই আইডিয়াটা আমি আগে এভাবে নিতে পারি। 40টা 40 আগে নিলাম, আর থাকলো কয়টা? একটা। তাহলে এটা সমান সমান হচ্ছে আমার 1600, আরো একটা 40, তার মানে আমার হচ্ছে কি 1640। আমি এভাবে চাইলে চিন্তা করতে পারি, তবে আপনারা আপনাদের মতো করে চিন্তা করবেন। এবার আমি যদি আরো একটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে ফাইনালি যদি বলা হয় যে তিনটি সংখ্যার যোগফল, আমার যোগফল হচ্ছে মূলত কত? 6। তিনটা সংখ্যার যোগফল হচ্ছে কত? 6। এখন এই তিনটা সংখ্যার যোগফল 6, তার মানে 6 কে আমি যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে আমার মধ্য সংখ্যাটা দাঁড়াচ্ছে 2। তাহলে এর আগে হবে 1, এর পরে হবে 3। তাহলে আমার যদি এই তিনটি সংখ্যার কি চেয়েছে? গুণফল চেয়েছে। তাহলে গুণফল কত হবে? 1, 2, 3। তার মানে কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 কে 6। তার মানে এখানে একটা বিষয় আমার একটু একটা জিনিস তথ্য মাথায় রাখবেন, সেটা হচ্ছে তিনটি সংখ্যার যোগফল যা, তিনটি সংখ্যার গুণফলও তাই। অর্থাৎ তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে আমাদের কত? সরাসরি উত্তর হচ্ছে আমাদের 6। কিন্তু এখানে চেয়েছে যে সংখ্যা তিনটির গুণফল চেয়েছে, সো আমাদের উত্তর হচ্ছে কত? 6। এবার লক্ষ্য করুন, আমরা এরকম অঙ্ক যদি আসে, এরকম অঙ্কের ক্ষেত্রে দেখেন তো যে আমার এখানে 2, 4, 6, আমার যদি তিনটি জোড় ক্রমিক সংখ্যার ক্রমিক জোড়ের যোগফল আসে, তাহলে এখানে কত হবে? আমাদের এখানে সরাসরি আসতেছে কত? 12। এখন ক্রমিক জোড় কত? ক্রমিক জোড় বলতে কি বুঝি? 2 এর পর দেখা যাচ্ছে যে 6, 6 এর পর মানে হচ্ছে যে প্রথম হবে কি x + 2, তারপরেরটা হবে কি x + 4, তারপরেরটা হবে আমার কি x + 6। এগুলি হচ্ছে ক্রমিক জোড়, কারণ ক্রমিক জোড়ের একটা থেকে আরেকটার পার্থক্য কত? 2। একটা থেকে আরেকটার পার্থক্য কত? 2। এই কারণে প্রথমটা x, তারপরেরটা কি x + 2, তারপরেরটা x + 4 এবং তারপর x + 6, অর্থাৎ প্রত্যেকটা থেকে আমার 2 করে বেশি হবে। এটিকে আমরা বলি ক্রমিক জোড়। এখন বিষয়টা হচ্ছে যে এই ক্ষেত্রেও একই আইডিয়া আমরা অ্যাপ্লাই করব। কিভাবে? যে আমার তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 12 দেওয়া আছে। এখন দেখা যাচ্ছে অঙ্কে এটা দেওয়া থাকবে না, আমি ধরে নিচ্ছি 2, 4, 6 এটি দেওয়া নেই, আমি কেটে দিচ্ছি। তাহলে বলা থাকবে কি? তিনটি ক্রমিক সংখ্যার যোগফল। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে কত? 12। ওকে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 12। এখানে তাহলে সংখ্যা ধরেন দেখা যাচ্ছে যে সংখ্যা তিনটি কি কি, আমরা প্রশ্নটা পড়ে দেখব। এবার আমাদের টার্গেট হচ্ছে তাহলে এই তিনটি ক্রমিক সংখ্যাকে বের করে আনা। তাহলে কিভাবে করব? ওই আগের নিয়মই করব। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে আমার কত? 12। তাহলে কয়টা সংখ্যার? 3টা। তাহলে আমি 3 দ্বারা ভাগ করব। ভাগ করার পর আমি পাচ্ছি কত? 4। এই 4টাকে এই তিনটার মাঝখানের সংখ্যাটা, যেটা আমি কেটে দিয়েছিলাম, কারণ এটা আমাদের পরীক্ষায় থাকবে না, তাহলে 4 পেলাম। এবার তাহলে সংখ্যা তিনটা কি কি হবে? 4 থেকে পরের সংখ্যাটা 2 পার্থক্য থাকবে, তার মানে 2 বেশি থাকবে, তাহলে 4 এর পর কত হবে? 6। আবার আগের সংখ্যাটা আমার 2 কম থাকবে, 4 থেকে 2 কম হচ্ছে কত? 2। তাহলে সংখ্যা তিনটা হচ্ছে 2, 4 এবং 6। এবার যদি বৃহত্তম সংখ্যা চাই, তাহলে বৃহত্তম সংখ্যা চাইলে উত্তর হবে 6। আমার ক্ষুদ্রতম সংখ্যা যদি চাই, তাহলে উত্তর হবে কত? 2। এবং যদি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার দেখা যাচ্ছে যে আমাদের যদি গড় চাই, তাহলে কত হবে? 6, 2, এখানে কত? 8, 4।
অর্থাৎ যেভাবে অঙ্কে চাওয়া হোক না কেন আমরা সেভাবে অঙ্ক সমাধান করতে পারবো। এবার একইভাবে আমরা যদি লক্ষ্য করি যে তিনটি বিজোড় সংখ্যার অথবা পাঁচটা বিজোড় সংখ্যার যোগফল যদি আমরা চিন্তা করি, যেমন চলুন আমরা শীট থেকে কয়েকটা অঙ্ক দেখি। যেমন আমরা যদি দেখি যে এখানে 20 নম্বর অঙ্কটা দেখেন, 20 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল হচ্ছে 12। তিনটি ক্রমিক জোড় এর দেখা যাচ্ছে যে যোগফল হচ্ছে কত, 12। যোগফল হচ্ছে 12। এখন আমার কাছে জানতে চাওয়া হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত। এখন প্রথমত আমাকে যে কাজ করতে হবে, 12 কে 3 দ্বারা ভাগ করতে হবে। ওকে, 3 দ্বারা ভাগ করলাম, তাহলে আমার উত্তর আসলে কত, 4। উত্তর 4 আসলো। তাহলে আমার তিনটা ক্রমিক জোড় আগে বের করতে হবে, আগেরটা 2, পরেরটা হচ্ছে কত আমার 6। এবার আমার কাছে চেয়েছে যে এই ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল, তার মানে এই দুটির গুণফল চেয়েছে। তাহলে এই দুটির গুণফল কত হবে, 4 দুগুণে 8। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার একইভাবে যদি আমার বিজোড় সংখ্যা বলে, যে সরাসরি যদি বিজোড় বলে, যেমন আমি যদি আপনাকে বলি যে ধরেন 5 এবং দেখা যাচ্ছে 7, তাহলে এটার যোগফলটা কত হচ্ছে আমার 15। তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা, এখানে 3টা বলুক, 5টা বলুক, 7টা বলুক, সমস্যা নেই, আপনি ঠিক এই নিয়মে বের করবেন। তাহলে তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল আমার কত বলছে, 15। এখন 15 বলছে, তাহলে যথারীতি আপনাকে কি করতে হবে, 15 কে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কাটাকাটি করলে আপনি কত পাচ্ছেন, 5। এখন দেখা যাচ্ছে 3টা বের করতে হবে, পরীক্ষার হলে এটা দেওয়া থাকবে না। কি করতে হবে, এর আগে 2 বিয়োগ করে পাবেন কত, 3, আর এর পরে 2 যোগ করে পাবেন কত, 7। তাহলে আমরা 3টা পেয়ে যাচ্ছি। এরপর ক্ষুদ্রতম সংখ্যা চাইলে উত্তর 3, আর যদি মধ্য সংখ্যা চাই তাহলে উত্তর 5, বৃহত্তম সংখ্যা চাইলে উত্তর 7, আর যদি বৃহত্তম সংখ্যা দুটির যোগফল চাই তাহলে উত্তর হচ্ছে 12। আবার যদি ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল চাই তাহলে 3 5 আমার 15। অর্থাৎ আপনারা নিশ্চয়ই একটি বিষয় বুঝতে পেরেছেন, সেটি হচ্ছে যে এই অঙ্কগুলির ক্ষেত্রে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল অথবা 5টা 7টার দেখা যাচ্ছে যে ক্রমিক সংখ্যার যোগফল অথবা জোড় দেখা যাচ্ছে 3টা 4টা 5টা জোড় সংখ্যার যোগফল, এইগুলি অঙ্ক যদি চাওয়া হয় তাহলে আমরা ওই সংখ্যাগুলি গড় করে বের করে নেব। এখন এই জাতীয় অঙ্কগুলি যদি আমরা ডিটেইলস করতে চাই তাহলে আমরা কিভাবে করব সেটি ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলি যদি আমরা ডিটেইলস করতে চাই, যেমন আমি যদি সরাসরি দেখা যাচ্ছে যে এখানে ধরেন 15 নম্বর অঙ্কটাই যদি আমি করি, এখানে 15 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 15 নম্বর অঙ্কে বলা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে আমার 123। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে আমার কত, 123। এবার আমার কাছে জানতে চাওয়া হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত। তাহলে আমাকে প্রথমত যে কাজটা করতে হবে, যে মনে করি দেখেন 3টা ক্রমিক সংখ্যার যোগফল, এখানে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যার যোগফল। তাহলে প্রথমত হচ্ছে আমি প্রথম সংখ্যাটা ধরবো কত, আমি প্রথম সংখ্যাটা ধরবো x, এবার দ্বিতীয় সংখ্যাটি ধরবো x প্লাস 1, এবং তৃতীয় যে সংখ্যাটা এই তৃতীয় সংখ্যাটা ধরবো x প্লাস 2। তাহলে আমরা ধরে নিলাম, অর্থাৎ যেহেতু আমার এই তিনটি ক্রমিক সংখ্যার কোনোটাই আমি জানি না, এই কারণে আমি সংখ্যা তিনটা ধরে নিলাম, একটি x, তারপর x প্লাস 1, তারপর হচ্ছে x প্লাস 2। এবার আমাদের কাজ হচ্ছে যে প্রশ্নে যা যা বলছে তাই করতে হবে। তারা বলছে কি এই তিনটার যোগফল, তার মানে কি যোগফল মানে কি আপনাকে যোগ করতে বলা হচ্ছে। তাহলে এই তিনটা যোগ করে আমি যদি এই তিনটা যোগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে কত, x প্লাস 1, x প্লাস 2। ওকে, এটা হচ্ছে যোগফল। এখন আপনি যোগ করলেন, তার মানে কি তারা বলছে যে যোগ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল, তার মানে আপনাকে সংখ্যা তিনটি ধরে নেওয়ার পর তাদের কথা মতো কাজ করতে হবে, তার মানে আপনি যোগ করে নিলেন। এটা হচ্ছে এই তিন ধরে নেওয়া তিনটি সংখ্যার যোগফল। এখন তারা বাস্তবে বলতেছে এই যোগফলটা, এই যোগফলটা তারা বলতেছে এটার মান হবে 123। তার মানে আপনি কি করবেন, সমান সমান লিখবেন 123। তাহলে আমাদের শর্ত মতে এটাকে আমরা কি বলি, শর্ত মতে বলি। ওকে, তাহলে শর্ত মতে আমাদের দাঁড়াচ্ছে কি যে এই তিনটি সংখ্যার যোগফল সমান 123। আমরা যদি যোগ করি একটা x, দুটো x, তিনটা x, তারপর 1 আর 2 যোগ করলে কত, 3, তারপর হচ্ছে 123। এবার যদি আমি বলি যে এখানে 3x ও পাশে 123 থেকে 3
যদিও এই সবকটা লাইন আপনার করার দরকার নেই, আমি এই কারণেই করছি, আমি বারবার বলছি যে ক্লাসগুলি হচ্ছে মূলত দুর্বলদের জন্য, যাদের বেসিক দুর্বল, এই কারণে আমি প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলার চেষ্টা করছি। একটু খেয়াল করেন, তাহলে আপনি 3x সমান সমান হচ্ছে 120। এখন 120 এবার যদি আমি লিখি তাহলে এ পাশে 3 গুণ আকারে আছে x এর সাথে, ও পাশে গিয়ে ভাগ হবে, তার মানে x সমান সমান হচ্ছে 120/3, তার মানে আপনি কত পাচ্ছেন 40। তার মানে এই তিনটি সংখ্যার x এর মান হচ্ছে আমার কত 40। তাহলে স্বাভাবিকভাবে আপনি পরের সংখ্যাগুলি কত পাচ্ছেন, আপনার 40 যোগ 1, তার মানে পরেরটা হচ্ছে 41, তারপরেরটা কত 40 যোগ 2, তার মানে কত 42, অর্থাৎ 40 41 42। এভাবে আপনি চাইলে ডিটেইলস করতে পারেন। এখন আমি লাস্ট একটা আইডিয়া এখানে শেয়ার করব, সেটি হচ্ছে এই যে আমি এতক্ষণ যা বললাম সবকটি সংখ্যার ক্ষেত্রে বললাম যে বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার যোগফল, দেখা যায় যে বিজোড় সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল অথবা বিজোড় সংখ্যক ক্রমিক জোড় সংখ্যার যোগফল। আমি প্রত্যেকটা ক্ষেত্রে যে আইডিয়াটার কথা বলেছি সেটা হচ্ছে বিজোড় সংখ্যক, কিন্তু আমাদের জোড় সংখ্যক আইডিয়াও তো থাকতে পারে, যেমন 1 2 3 4, এই চারটার যোগফল আমার কত 7 3 কত 10। আমার এইটুকু হয়তো পরীক্ষায় দিল না, না দিয়ে বললো চারটি ক্রমিক সংখ্যার, এবার দেখেন বিজোড় সংখ্যক না বলে আমি জোড় সংখ্যক বলছি, চারটি ক্রমিক সংখ্যার আমাদের যোগফল হচ্ছে কত 10। এখন ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমাদের অঙ্কে এটা চাওয়া হয়েছে। তাহলে এবার কিন্তু আমরা এই চারটি সংখ্যা যেটা লিখলাম, এটা আপনাদের একটু বোঝানোর স্বার্থে আমি আবারও লিখছি, এই চারটার কিন্তু মাঝখানে কোনো সংখ্যা আমরা পাচ্ছি না। যেমন 5টা যদি থাকতো তাহলে দুপাশে দুটো মাঝখানে একটা, 3টা যদি থাকতো দুপাশে দুটো আর মাঝখানে একটা, কিন্তু এখানে কিন্তু এই দুটো আর এই দুটো মাঝখানে কোনো জায়গা নেই। যার কারণে এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আমরা যদি এটাকে কাটাকাটি করি, যেমন আমাদের আগের নিয়মে যদি আমরা হিসাবটা করি 10 কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে কাটাকাটি নিয়মে হচ্ছে এখানে 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ আমাদের কত আসছে 2.5। অর্থাৎ আমাদের এখানে এভাবে অঙ্ক করলে আসছে 2.5, আমাদের কোনো সরাসরি পূর্ণ সংখ্যা আসতেছে না, আমাদের দশমিক সংখ্যা আসতেছে। তাহলে এমন তো অবস্থায় আপনি আইডিয়াটা কিভাবে দাঁড় করাবেন, এটি হচ্ছে এটা জিনিস, যে জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। আমি যদি বলি যে 1 এবং 2 এর মাঝখানের সংখ্যাটা কত হবে 1.5 হবে, তার মানে কি যদি এখান থেকে 0.5 কম এখান থেকে 0.5 কম, 1.5 হওয়া মানে হচ্ছে এখানে দুটি সংখ্যা কিন্তু আছে, আপনি যদি 0.5 যোগ করেন তাহলে এটা হবে 2, আবার 0.5 যদি এখান থেকে বাদ দেন সেটা হবে 1। আমি যদি বলি 2 আর 3 এর মাঝখানের সংখ্যাটা কত, তাহলে সেটি হবে কত 2.5। তাহলে 2.5 সংখ্যাটার ক্ষেত্রে এ পাশে আমার কত আসতেছে, এ পাশে যদি 0.5 আমি যোগ এক্ষেত্রে পয়েন্ট বিয়োগ করি তাহলে আমার 2, অর্থাৎ 0.5 যখন থাকবে তখন আমি যে কাজটা করব পরের সংখ্যাটা 0.5 যোগ করে দেব এবং 0.5 বাদ দিয়ে তার আগের সংখ্যাটা নেব, তাহলে আমি দুটি সংখ্যা পেয়ে যাব। এই ক্ষেত্রে আমরা কি পেয়েছি এখানে যে চারটি ক্রমিক সংখ্যার যোগফল পেয়েছি 10। তাহলে 10 কে ভাগ করে, যেমন এখানেও আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে 10 কে আমি 2 দিয়ে ভাগ করে 5 পেয়েছি, এখানে 2 দিয়ে ভাগ করে 2 পেয়েছি, তার মানে কি 5 কে 2 দ্বারা ভাগ করতে হবে। অনেকে আছেন যে এটা হুবহু ভাগ করার চেষ্টা করেন, হুবহু ভাগ না করে আপনি যে কাজটা করতে পারেন সেটি হচ্ছে এটা মুখে মুখে আইডিয়াটা নিতে পারেন, 5 এর অর্ধেক কত 2.5। এবার দেখেন তাহলে এই 2.5 এর ক্ষেত্রে আমরা যদি 0.5 ছাড় দেই তাহলে তার আগের সংখ্যাটা হচ্ছে 2, আবার 0.5 যদি বাড়িয়ে নেই তাহলে তার পরের সংখ্যাটা হচ্ছে কত 3। তাহলে চারটি সংখ্যার আমি দুটি পেয়ে গেলাম, আর থাকলো কয়টি আরো দুটি, ভাবে এতে চলে যাবে, তার আগে একটা 1 এবং আরেকটি চলে যাবে ও পাশে 4, তার মানে আমরা কি চারটি ক্রমিক সংখ্যা পেয়ে যাচ্ছি। এবার আমার কাছে চেয়েছিল কি ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে উত্তর হচ্ছে আমাদের 1। এবার যদি আমাদের বৃহত্তম সংখ্যা চাইতো তাহলে উত্তর হতো 4। আমার যদি একইভাবে এই জাতীয় অঙ্ক আসলে আপনারা পারবেন। তাহলে আমরা যে বিষয়টা আমি আবারও বলবো যে এই জাতীয় অঙ্ক আসলে আপনি গড় বের করে নেবেন, গড় বের করে যদি 0.5 আসে তাহলে 0.5 যোগ করে তার পরেরটা নেবেন, 0.5 বিয়োগ করে তার আগেরটা নেবেন। আর যদি বেজোড় সংখ্যক হয় তাহলে সরাসরি আমরা মধ্য সংখ্যাটাই পেয়ে যাব। অর্থাৎ আশা করি এই জাতীয় অঙ্ক আসলে দেখা যাচ্ছে আপনারা পারবেন। আর যদি
আমার লেকচার কোথাও যদি বুঝতে সমস্যা বুঝতে সমস্যা হয় তাহলে আপনি কমেন্টে জানিয়ে দিবেন। আর একটি জিনিস খেয়াল করে দেখেন যে ভাই 18 নম্বরটা পারছি না, এটা 18 নম্বরটা অলরেডি আমি সমাধান করেছি, একটু খেয়াল করেন, আপনারা অবশ্যই পারবেন। এবার আসুন আমি একটু পরবর্তী ধাপে যাচ্ছি, অথবা সেটি হচ্ছে খুবই এখানে এতক্ষণ আলোচনা করলাম যেটা, সেটি হচ্ছে যে সরাসরি ক্রমিক সংখ্যার যোগফল। এবার আমরা কথা বলবো ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল নিয়ে। এখন ক্রমিক পূর্ণ সংখ্যার এবার আমরা কথা বলবো গুণফল নিয়ে। ওকে, এখন এই জাতীয় অঙ্ক যদি আসে, আমাদের ক্রমিক সংখ্যার যোগফল আসলে আমাদের প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলি বের করে নেওয়া। আর ক্রমিক পূর্ণ সংখ্যার যদি গুণফল আসে তখনও আমাদের প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলি বের করে নেওয়া। এবার লক্ষ্য করে দেখেন, আমি যদি সরাসরি বলি যে 1 2 3 এটাকে যদি গুণ করি তাহলে কত হবে? 6। আমি একইভাবে 2 3 এবং 4 কে যদি গুণ করি তাহলে হবে কত? 24। একইভাবে আমি যদি 3 4 4 5 এবং 6 কে যদি গুণ করি তাহলে হবে 120। অর্থাৎ এখানে এই তিনটি সংখ্যা ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 6, এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে 60, এখানে হচ্ছে 20। মজার ব্যাপার হচ্ছে আমাদের এই বিষয়গুলি দেওয়া থাকবে না, আমাদের শুধু বলা থাকবে যে তিনটি ক্রমিক সংখ্যার দেখা যাচ্ছে কি তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে ধরেন 24। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে কত? 24। তাহলে দেখা যাচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যাটা কত, অথবা দেখা যাচ্ছে বৃহত্তম সংখ্যাটা কত, আমার এই ধরনের অঙ্ক থাকতে পারে, অথবা ক্ষুদ্রতম বৃহত্তমের গুণফল থাকতে পারে, ভাগফল ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। এখন প্রথম কথাটা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল আমাদের কি কাজ করতে হবে ভালো করে শুনে। আমাকে আগে তিনটা ক্রমিক সংখ্যা বের করতে হবে। তিনটা ক্রমিক সংখ্যা বের করতে পারলে ওরা যাই চাক, ক্ষুদ্রতম চাক, বৃহত্তম চাক, অথবা যেটাই চাক, আমরা সেটা বের করে দিতে পারবো। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যা বের করে আনা। ওকে, এই জাতীয় অঙ্ক তাহলে আমরা কিভাবে সমাধান করব? এই জাতীয় অঙ্ক সমাধান করার প্রথম বিষয় হচ্ছে, ধরুন এখানে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 24। এটি দেখা যাচ্ছে সরাসরি x x + 1 x + 2 এভাবে ধরলে অঙ্কটা জটিল হয়ে যাবে। আপনি খুব সহজভাবে যেটা করবেন সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে নেবেন। ওকে, আমি 24 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমার 2 12 দুগুণে 24, 2 দেখা যাচ্ছে কি 6 দুগুণে 12, 2 আমার কি 3 দুগুণে 6। অর্থাৎ তাহলে আমি 24 থেকে পেলাম 2 2 2 এবং 3। লক্ষ্য করুন এখানে যে প্রবলেমটা তৈরি হয় সেটি হচ্ছে যে আমার এখানে তিনটি ক্রমিক সংখ্যা, ভালো করে খেয়াল করেন, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল চেয়েছি, কিন্তু আমি উৎপাদকে বিশ্লেষণ করে চারটি সংখ্যা হাতে পাচ্ছি, কিন্তু এই চারটি সংখ্যার কোনোটাই ক্রমিক না, শুধুমাত্র এইটুকু অংশ ক্রমিক 2 এবং 3, কিন্তু আমার বলছে তিনটা ক্রমিক লাগবে। ওকে, তাহলে অথচ এখানে আমার উৎপাদক হচ্ছে 4টা, এখান থেকে আমার লাগবে 3টা, এবং তাও লাগবে কি অবস্থায়? ক্রমিক সংখ্যা অবস্থায়। তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই 4টাকে 3টা বানাতে হবে। এই 3টা কিভাবে বানাবো? শর্ত এই ক্রমিক সংখ্যা আকারে বানাবো। তাহলে আমরা যদি এই 2 আর 2 যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 4। অথবা ধরেন এই 2 গুণ করলেন তাহলে হচ্ছে কত? 4। তাহলে 2 3 এবং 4, 2 3 এবং 4, তাহলে আমাদের ক্রমিক সংখ্যা হলো কত? 2 3 এবং 4। তাহলে এই তিনটি ক্রমিক সংখ্যা চাওয়া হয়েছে, এই তিনটা ক্রমিক সংখ্যার গুণফল যেটা আমি এখানে লিখেছিলাম 2 3 4, এর গুণফল হচ্ছে কত? 24। তারপরে উত্তর দেখা যাচ্ছে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 4। ওকে, আমি যদি একইভাবে বিষয়টা এভাবে দেখি যে আমি যদি 60 কে নিয়ে কাজ করি, 60 কে নিয়ে যদি আমি কাজ করি তাহলে কত? 30, এখানে কত? 15, এখানে হচ্ছে কত? তার মানে আমি পাচ্ছি এটা সমান সমান পাচ্ছি 2 2 3 এবং 5। যদি লক্ষ্য করেন এখানেও আমার কয়টি আছে? আমার তিনটির গুণফল আমি বলছি 7। কত? 7। কিন্তু এখানে আমার আছে 4টি, কিন্তু তারপরও ক্রমিক সংখ্যা অবস্থায় নেই। তাহলে আমি কি করব? দুটোকে একটা বানিয়ে ফেলবো। কিভাবে? ক্রমিক সংখ্যার স্বার্থ রক্ষা করে। তার মানে আমি যদি এটা গুণ করি তাহলে এটা হচ্ছে কত? 4। তাহলে কত পাচ্ছি? 3 4 এবং কত পাচ্ছি? 5।
অর্থাৎ 3, 4 এবং পাচ্ছি কত 5। তার মানে তিনটা ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম। এবার বৃহত্তম চাইলে 5, ক্ষুদ্রতম চাইলে কত 3 এবং মধ্য সংখ্যা চাইলে কত 4। এবার আসুন আমরা শীট থেকে কয়েকটা অঙ্ক করি। শীট থেকে যে অঙ্কগুলি রয়েছে সেগুলিতে যদি আপনি প্রথম অঙ্কটা দেখেন, যে 22 নম্বর অঙ্কটা, 22 নম্বর অঙ্কে যদি দেখেন তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 60, এটা আমি করে ফেলেছি। তারপরেরটা যদি দেখেন 23 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে তিনটি ক্রমিক সংখ্যার দেখা যাচ্ছে গুণফল কত, গুণফল হচ্ছে 6। যদি এই অঙ্কটা দেখেন এখানে চা হচ্ছে সংখ্যা ত্রয়ের, মানে সংখ্যা তিনটার যে দেখা যাচ্ছে সমষ্টির দ্বিগুণের মান কত, আমরা ওটা পরে দেখবো। আমাদের প্রথম কাজ হচ্ছে যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল আমার দেওয়া আছে 6, আমার প্রথম কাজ হচ্ছে এই তিনটা ক্রমিক সংখ্যা বের করা। তিনটা ক্রমিক সংখ্যা বের করার পর তারা যা চাইবে আপনি সেটা বের করে দিতে পারবেন। তাহলে এটা নিয়ম কি, প্রথমত 6 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। তারপরে 2, 3, তার মানে আমরা 6 থেকে পেলাম মূলত 2, 3, কিন্তু আমার লাগবে কয়টা, 3টা। আপনারা জানেন যে কোনো সংখ্যার সাথে 2 বলতে এখানে আসলে 2 বলতে আমরা কি বুঝি, যে কোনো সংখ্যাই মূলত 1 দিয়ে তৈরি। যেমন 2 মানে হচ্ছে দুটো 1, 1 কয়টা, 1 হচ্ছে দুইটা। 3 মানে কত, আমার 3 মানে হচ্ছে 1 কয়টা, 3টা। 4 মানে কত, আমার একইভাবে 4 মানে হচ্ছে 1, এখানে কয়টা আছে, 4টা আছে। তার মানে যে কোনো সংখ্যার সাথে আমার 1 থাকে, যাকে গুণ ভাগ যাই করেন না কেন ওই সংখ্যার মান পরিবর্তন হয়। তাহলে যেহেতু এই দুটোর গুণফল আমার 6, এখানে যদি আমি 1 নেই তাহলে তাতেও কিন্তু 6 এর মানের পরিবর্তন হবে না। আমি আবারও বলছি যে যে কোনো সংখ্যাই মূলত 1 এর সমষ্টি, অর্থাৎ 2 মানে এখানে 1 আছে দুটো, 3 মানে এখানে 1 আছে তিনটা, 4 মানে হচ্ছে এখানে 1 আছে 4টা। তাহলে এই কারণে 1 দ্বারা যে কোনো সংখ্যাকে আপনি যদি গুণ করেন ওটা 1 গুণ হয়, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা পেয়েছিলাম 2 আর 3, তাহলে এখানে আরো একটা 1 নিতে পারি, তাহলে আমরা তিনটা ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম। ওকে, তিনটা ক্রমিক পেলাম, 1, 2 এবং 3। এবার বলছে এই সংখ্যা তিনটা, মানে এখানে কথা বলছে সংখ্যা ত্রয়, সংখ্যা ত্রয়ের সমষ্টির, সংখ্যা ত্রয়ের সমষ্টির দেখা যাচ্ছে দ্বিগুণ, অর্থাৎ এই দ্বিগুণ চাওয়া হয়েছে। তাহলে আপনি কি করবেন, এবার সমষ্টি বের করেন। সংখ্যা তিনটা, সংখ্যা ত্রয় মানে কি, সংখ্যা তিনটা সমষ্টি। ওকে, 1, 2, 3 এর সমষ্টি হচ্ছে কত, 6। তারপর বলছে কত, দ্বিগুণ, তাহলে 6 এর দ্বিগুণ কত হবে, 12, অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। একইভাবে দেখা যাচ্ছে যে আমরা বাকি অঙ্কগুলিও করে নেব, তবে লাস্ট একটা অঙ্ক আমি করে নিচ্ছি, সেটা হচ্ছে 24 নাম্বার। 24 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করুন। 24 নম্বর অঙ্কে আমার কি বলা হচ্ছে, 24 নম্বর অঙ্কে বলা হচ্ছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে 210। তিনটা ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 210। তাহলে আমাকে কি করতে হবে, 210 কে এবার আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2 এখানে কত হবে, তাহলে 210 105। আমি যদি দেখা যায় যে 5 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে, 21। আবার যদি 3 দিয়ে দেই 27, 3 7 21। তাহলে আমাদের এখানে কি কি সংখ্যা পেলাম, 2 পেলাম, 5 পেলাম, 3 পেলাম এবং 7 পেলাম। আমার বলছে তিনটা ক্রমিক সংখ্যার গুণফল, কিন্তু এখানে আমি উৎপাদক পেয়েছি 4টা। এই 4টাকে আমাকে তিনটা ক্রমিক সংখ্যা আকারে লিখতে হবে। এই কি করতে হবে, ক্রমিক সংখ্যা আকারে লিখতে হবে। তাহলে আমরা কি করব, যে কোনো দুটো মানে ক্রমিক সংখ্যা তৈরি করার জন্য যে দুটো গুণ করলে গুণফল হবে সেটা আমরা করব। আমরা জানি যে এখানে 3 দুগুণে 6, এটা যদি গুণ করি 6 হবে। তাহলে একটা পেয়েছি 5, আরেকটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 7, অর্থাৎ 5, 6 এবং 7। এভাবে আমরা তিনটা ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম। এবার আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে ছোট দুটি সংখ্যার যোগফল কত। এখন ছোট দুটি সংখ্যা হচ্ছে 6 এবং 5। তাহলে 6 এবং 5 কে যদি আমরা যোগ করি তাহলে উত্তর হচ্ছে কত, 11। এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে ঠিক এভাবে আমরা ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল নিয়ে আমরা কথা বলবো। এখন আমাদের আমি একটি বিষয় একটু বলে নিচ্ছি, এটি বলে নেওয়াটা জরুরি। আসলে মূলত নাম্বার সিস্টেমের যে অঙ্কগুলি আমি করালাম এই অঙ্কগুলি আমরা অনেকেই পারি, যার কারণে হয়তো অনেকেই ক্লাসটি করার হয়তো দেখা যাচ্ছে যে অনেকের কাছে ক্লাসটি গুরুত্ব নাও থাকতে পারে। কিন্তু দেখুন আমি প্রতিটি ক্লাসে একটু একটু দেখা যাচ্ছে ব্যতিক্রম কিছু বেসিক নিয়ে কথা বলবো। সো আপনি যদি প্রত্যেকটা ক্লাস না করেন, আপনি যদি মনে করেন এই অঙ্কগুলি আমি পারি,
তাহলে দেখা যাচ্ছে ওই বেসিকটাও তো আপনি মিস করে ফেলবেন। এই কারণে আপনার উচিত হচ্ছে আপনি যদি অঙ্কগুলি পারেন তারপরেও দেখা যাচ্ছে যে আপনি অঙ্কগুলি নিয়মিতভাবে করার চেষ্টা, মানে লাইভ ক্লাসগুলি শুরু থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করেন। এটি হচ্ছে প্রথম মেসেজ। আরেকটি হচ্ছে যে আমাদের নেক্সট যে টপিক যেটা থাকবে আগামী ক্লাসটিতে, আমি একটু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে আমি ক্লাসটা শেষ করব। সেটি হচ্ছে পরবর্তী টপিকে আমাদের অনেকগুলি বেসিক আছে। এই বেসিকগুলি নিয়ে আমরা কথা বলবো এবং আমি মনে করি যারা মিডিয়াম উইক দুই লেভেল, যারা যে লেভেলে আছেন সবার জন্য আগামী ক্লাসটা ভেরি 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 ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি আগামী ক্লাসটি অবশ্যই করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে লাইভ ক্লাসগুলি আসলে সপ্তাহে 2 দিন পর্যন্ত দেওয়া যায় কিনা, বিষয়টি বিবেচনার জন্য আমরা বিষয়টি নিয়ে ভাবছি। এবং একটা সময় একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, যেহেতু আমি ভোর 8টা থেকে মানে দেখা যায় রাত পর্যন্ত একটানা আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানে ক্লাস থাকে, সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে সময় বের করা খুবই টাফ। তবে ইনশাল্লাহ এই ব্যাপারে হয়তো খুব শীঘ্রই একটি সুখবর আপনারা পাবেন, সেজন্য আমার অবশ্যই দোয়া করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যে লাইভ ক্লাসগুলি আমি নিচ্ছি সেগুলি আমরা একদিন পর পরে আমরা আমাদের ইউটিউবেও দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে বারবার দেখে নিতে পারেন। অর্থাৎ নিয়মিতভাবে সেটির সাথে ম্যাচিং করে দেখলে এটা আপনাদেরই লাভ হবে। আর আরেকটি বিষয় আমি ফাইনালি বলবো, সেটি হচ্ছে যে আমরা যে ক্লাসগুলি নিচ্ছি নাম্বার সিস্টেমের ক্লাসগুলিতেও কিছু গুরুত্বপূর্ণ বেসিক যেহেতু সামনে পাবো, এগুলিও আমরা করব। এবং এর পরের টপিকগুলি কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই অনেক বেশ করে মিডিয়াম উইক 2 লেভেলের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে সেখানে অনেক আইডিয়া আছে যেগুলি আমরা ব্যক্তিগতভাবে জানি না। আর আমি যদি ব্যক্তিগতভাবে এই অঙ্কগুলি স্কিপ করতে পারতাম তাহলে আমারই ভালো লাগতো, কিন্তু যেহেতু আমি শুরু থেকে বলে আসতে বেসিক নিয়ে কাজ করব, এই কারণে এই ক্লাসগুলি স্কিপ না করে এখানেও আমি চেষ্টা করতেছি নতুনভাবে চিন্তা করার কিছু আছে কিনা সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করার। আর লাইভ ক্লাস নিয়ে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ এবং যে কোনো ধরনের মতামত যদি থাকে সেগুলি অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেবেন এবং খোলাখুলিভাবে কথা বলবেন। আর ফাইনালি যে বিষয়টা সেটি হচ্ছে আমি ম্যাথ টিউটরকে বাংলাদেশের একটি শক্তিশালী গ্রুপে পরিণত করতে চাচ্ছি এবং এখানে দেখা যাচ্ছে যে এত বেশি আপনাদের জন্য লাইভ ক্লাস থাকবে। সো আপনারা ম্যাথ টিউটরের সঙ্গেই থাকবেন এবং আপনার কাছে যারা ছোট ভাই অথবা বোন অথবা আপনার জুনিয়র অথবা সিনিয়র যারা আছে, যারা ম্যাথে এক ধরনের ভীতি যাদের কাজ করে, আপনাদের ক্ষেত্রে রিকোয়েস্ট হচ্ছে আপনারা অবশ্যই তাদেরকে এই লাইভ ক্লাসের সংবাদটা পৌঁছে দেন। আমি মনে করি বাজারে যে কোনো বই কেনার পূর্বে আপনি তাকে এই নিউজটা দিয়ে দেন যে বই কেনার আপাতত বই প্রত্যেকের কাছেই আছে, নতুন করে বই কেনার আগে আপনি অন্তত এই সাজেশনটা দিতে পারেন যে কবিয়াল নোট স্যারের এই লাইভ ক্লাসগুলি আপনি করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে ওনার বেসিকটা স্ট্রং হলে বাংলাদেশে যে কোনো ম্যাথমেটিক্স বই উনি সলভ করতে পারবে। কারণ আমাদের বাংলাদেশের মেইন ক্রাইসিসটি হচ্ছে মূলত আমাদের বেসিক। সো আরেকটি বিষয় হচ্ছে যেহেতু আমি যে জায়গা থেকে লাইভ ক্লাস নিচ্ছি সেখানে আসলে কমেন্ট পড়ার সুযোগটা থাকে না। কারণ হচ্ছে যে এখানে আমাকে দাঁড়িয়ে ক্লাস নিতে হয়, যখন আমি বসে ক্লাস নিতাম তখন এই সুযোগটা থাকতো। সঙ্গত কারণেই আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে কমেন্ট আপনারা জানিয়ে দিবেন, পরবর্তীতে আমি লাইভ ক্লাস শেষে সেটা দেখে নেব। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আগামী ক্লাসে আপনাদের নেক্সট যে ক্লাসটি, এই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।